দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ। কলকাতায় বৈঠক করে ঢাকায় মিছিলের ছক আওয়ামী লীগের। রেলের এক প্রকল্পেই ৩০,০০০ কোটির অদ্ভুত জালিয়াতি। মোহাম্মদপুর যেন আরেক সলিমপুর, ঠেকানোর কেউ নেই। বাসার ছাদ থেকে ফেলে শিশু গৃহকর্মীকে হত্যা। চীন থেকে শক্তিশালী যুদ্ধ বিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত। হজ ব্যবস্থাপনায় বড় জালিয়াতি, হাজিদের কোরবানির টাকা আত্মসাৎ। হত্যা মামলায় জামিন পেয়ে পীরের বেশ ধারণ ও কবরস্থানে বসবাস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলকাতায় বৈঠক করে ঢাকায় মিছিল করার ছক আঁকছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশের সতর্কবার্তাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। জানা গেছে, পুলিশের নির্দেশনা গণমাধ্যমে আসার পরপরই কলকাতার নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পলাতক নেতারা এক বৈঠকে মিলিত হন। এছাড়াও ২৩ জুন সামনে রেখে দেশে ও বিদেশে একাধিক বৈঠকের খবর পাওয়া গেছে। এসব বৈঠকে কর্মী সমর্থকদের সক্রিয় হওয়ার উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে কলকাতায় বৈঠক করে ঢাকাসহ সারা দেশে মিছিলের ছক তৈরি করার খবর পাওয়া গেছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়। এতে সারা দেশে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে বোকা বানিয়ে প্রায় ৩০,০০০ কোটি টাকার একটি প্রকল্পের কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে জালিয়াত চক্র। এরই মধ্যে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই এই চক্রটির সঙ্গে প্রকল্প নিয়ে সমঝোতা স্মারক সই করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চসিক। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। যে প্রকল্পের কাজ পেতে জালিয়াত চক্র চেষ্টা করছে সেটি চট্টগ্রাম নগরে মনোরেল নির্মাণ নিয়ে। নগরে মেট্রো রেল চালুর জন্য প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ডিটিসিএ। সেটি শেষ না হতেই রহস্যজনকভাবে মনোরেলের প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে সিটি কর্পোরেশন ও বিডা। শুধু এটুকুই নয়, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও বাস্তবায়নে দ্রুত সহযোগিতা করতে সরকারের ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কেও চিঠি দিয়েছেন বিডার পরিচালক ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির খান। জানা যায়, এই জালিয়াত চক্রের মূল হোতা কাউসার আলম চৌধুরী। তিনি নিজেকে মিশরের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দ্য আরব কন্ট্রাক্টরস এবং বৈশ্বিক নির্মাণ জায়ান্ট ওরাসকম কনস্ট্রাকশনের একমাত্র অনুমোদিত প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছেন। মজার ব্যাপার হলো, দুটি বিদেশি প্রতিষ্ঠানেরই নাম ও লোগো জালিয়াতি করে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু ওরাসকম কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কোনো স্থায়ী প্রতিনিধি নেই। কাউসার আলম নামে কোনো ব্যক্তি ওরাসকমের সঙ্গে সংশ্লিষ্ট নন। প্রকল্পের নথি পর্যালোচনায় দেখা গেছে ২০২৫ সালের ২৪ জুন চট্টগ্রাম মনোরেল ম্যাস ট্রানজিট ইনিশিয়েটিভ নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দি আরব কন্ট্রাক্টরস ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের পক্ষে অনুমোদিত প্রতিনিধি হিসেবে চুক্তিতে স্বাক্ষর করেন কাউসার আলম চৌধুরী। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই মিশরের বৈশ্বিক জায়ান্টের নাম ভাঙানো একটি ভুয়া কনসোর্টিয়ামের ফাইল কিভাবে ৩টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পাঠানো হলো তা জানতে চাওয়া হয় বিডার বিনিয়োগ, গবেষণা ও অর্থনীতি পর্যবেক্ষণ এবং নীতি ও পরিকল্পনা উইংয়ের পরিচালক উপসচিব ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির খানের কাছে। তিনি জানান, এটি অনেক দিন আগের বিষয়, আমি এখন মনে করতে পারছি না। ওরাসকম কায়রো অফিস কেন কাউসার আলম চৌধুরী এবং এই চুক্তিকে সম্পূর্ণ অবৈধ বলছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট আইনি ব্যাখ্যা বা মিশরের মূল অফিসের কোনো বোর্ডের অনুমোদন পত্র দেখাতে পারেননি কাউসার আলম চৌধুরী। এসব তথ্য জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামী সময়।
এভাবেই রাজধানীর মোহাম্মদপুরে প্রতিনিয়তই চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর ব্লক রেড, বিশেষ অভিযান, যৌথ অভিযান, টহল জোরদার, কঠোর গোয়েন্দা নজরদারি করেও অপরাধীদের স্বর্গখ্যাত মোহাম্মদপুরে অপরাধীদের নিবৃত্ত করা যাচ্ছে না। রাজধানীর এই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী যেন অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, মোহাম্মদপুর বর্তমানে চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে পরিণত হয়েছে। এই এলাকা এখন সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র জেনেভা ক্যাম্পের সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তোলে। এছাড়াও পুলিশের মনোবলের ঘাটতি, সোর্সের অভাব, অপরাধীদের উপর রাজনৈতিক ছত্রছায়াসহ বিভিন্ন কারণে এলাকাটি বিশেষ গোষ্ঠীর নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। পুলিশের ভাষ্য, বিহারি ক্যাম্প ও ভাসমান মানুষের সংখ্যা বেশি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এরপরও তারা শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার ৮ তলা থেকে রিক্তা মনি নামে এক গৃহকর্মীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসার গৃহকর্তা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান ও তার স্ত্রী ফারা নুসরাতকে আটক করেছে পুলিশ। নিহত রিক্তা মনির গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। ১২ বছর বয়সী রিক্তা ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। শুক্রবার ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯ এ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিক্তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। ওসি আরও বলেন, রিক্তার পরিবার এ ঘটনায় অভিযোগ করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে চীনের তৈরি ২০টি J-10CE মাল্টিরোল ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চুক্তি বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার আকাশসীমায় এক বিশাল কৌশলগত পরিবর্তন আসতে যাচ্ছে বলে ধারণা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২.২ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৭,০০৫ কোটি টাকার সমান। বিশাল এই প্রতিরক্ষা চুক্তিটিকে প্রতিবেশী দেশ ভারত কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসেবে দেখছে না, বরং এটিকে ভারতের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা কৌশলগত ঘেরাওয়ের অংশ হিসেবে বিবেচনা করছে। সম্ভাব্য এই চুক্তির ফলে ভারতীয় নিরাপত্তা মহলে অস্বস্তির সৃষ্টি হয়েছে। প্রতিবেদন অনুসারে এই চুক্তিকে চীনের বৃহত্তর কৌশলগত প্রভাব বিস্তারের অংশ হিসেবে দেখছেন তারা। মূলত সংবেদনশীল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ভারত। প্রস্তাবিত এই প্যাকেজে যুদ্ধ বিমান, লজিস্টিক সহায়তা, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদী সাপোর্ট অন্তর্ভুক্ত থাকবে। এসব যুদ্ধ বিমান 2026-27 সালের মধ্যে ধাপে ধাপে সরবরাহ করা হতে পারে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, ক্ষমা লাভ ও হুকুম পালনের জন্য প্রতি বছরই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি সৌদি আরবের মক্কায় গিয়ে পবিত্র হজ পালন করেন। অথচ এই হজ নিয়ে এবার বাংলাদেশি হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে দেশের একাধিক হজ এজেন্সির বিরুদ্ধে। দেশ থেকে যারা হজে যান তারা পশু কুরবানির জন্য হজ এজেন্সিগুলোকে আগেই টাকা দিয়ে থাকেন, আর সে অনুযায়ী হজ এজেন্সিগুলো হাজিদের কুরবানির বিষয়টি সৌদি কর্তৃপক্ষকে জানান। এরপরই সৌদি কর্তৃপক্ষ হাজিদের কুরবানির বিষয়টি হজ বিষয়ক অ্যাপ নুসুকে নথিভুক্ত করেন। এতে একজন হাজি কখন, কোথায় এবং কি পশু কুরবানি করেছেন তার রেকর্ড থাকে। ফলে হাজিরা সহজেই অ্যাপে প্রবেশ করে তার কুরবানি হয়েছে কিনা সেটি দেখতে পারেন। আর এখানেই হয়েছে বড় জালিয়াতি। চাকরির পেনশনের টাকা সহ বছরের পর বছর ধরে জমানো অর্থ খরচ করে স্ত্রীকে নিয়ে সম্প্রতি হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন নজরুল ইসলাম খান। কিন্তু হজ শেষে তার মনে সন্দেহ হয়, বেসরকারি যে ট্রাভেলস এজেন্সির মাধ্যমে তিনি হজে গিয়েছিলেন, পশু কোরবানি না করে তারা সেই টাকা আত্মসাৎ করেছেন। ফলে হজ সম্পন্ন হয়েছে কিনা সেটি নিয়েই এখন দুশ্চিন্তায় দিন পার করছেন ষাটোর্ধ্ব এই প্রবীণ। যদিও হজের সময় এজেন্সি তাদের জানায় কুরবানি হয়ে গেছে, তাই মাথা ন্যাড়া করে ফেলুন। হজের বিধান অনুযায়ী তারা মাথা ন্যাড়া করলেও ওই দিন রাতে সৌদি সরকারের ডিজিটাল সিস্টেম চেক করে জানতে পারেন সেখানে তাদের কুরবানির কোনো তথ্য নেই। এ ঘটনার পর তারা আল মুস্তাজিম হজ এজেন্সির মালিকের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
বাংলাদেশ থেকেও এর আগে যারা হজ করতে যেতেন তারা চাইলে নিজেরাই পশু কিনে কুরবানি দিতে পারতেন, কিন্তু চলতি বছর থেকে নুসুক অ্যাপের মাধ্যমে কুরবানির কার্যক্রম পরিচালনা করা বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এক্ষেত্রে কোরবানি ঠিকঠাক হয়েছে কিনা অ্যাপে সেটি দেখার সুযোগ রাখা হয়েছে। হজ যাত্রীরা সহজেই যেন সেই তথ্য দেখতে পারেন সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার জন্য এজেন্সিগুলোর প্রতি নির্দেশনা দিয়ে হজের আগে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সরকার। কিন্তু অনেক এজেন্সি সেই নির্দেশনা মানেনি, ফলে কোরবানি হয়েছে কিনা সেটি নিয়ে হাজিদের অনেকের মধ্যেই সন্দেহ রয়ে গেছে। হজ মৌসুমে তামাত্তু, কিরান এবং ইফরাত নামে ৩ ধরনের হজ পালন করেন মুসল্লিরা। এর মধ্যে তামাত্তু হজে উমরা শেষে হজ পালন করা হয়, আর কিরান হজে একই ইহরামে উমরা ও হজ সম্পন্ন করতে হয়। এই ২ হজের ক্ষেত্রেই পশু কোরবানি দিতে হয়, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কেউ কোরবানি দিতে না পারলে সেটার পরিবর্তে রোজা রাখারও বিধান আছে। অন্যদিকে ইফরাত হজে উমরা নেই, এক্ষেত্রে হাজিরা শুধুমাত্র মূল হজ পালন করেন এবং তাদের জন্য পশু কোরবানির বাধ্যবাধকতা নেই। তবে বাংলাদেশ থেকে প্রতি বছর যারা হজে যান তাদের মধ্যে অনেকেরই হজের এসব প্রকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই, আর এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে এজেন্সিগুলো অনিয়মের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। হজ এজেন্সিগুলোর এমন জালিয়াতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়াতুল্লাহ ইসলাম বলেন, কোন কোন এজেন্সি সরকারি নির্দেশনা মানেনি তা বের করার কার্যকর উপায় তাদের কাছে নেই, তাই হাজিদের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। গ্রামের গভীর জঙ্গলের নির্জন কবরস্থানে আস্তানা, মাথায় সাদা পাগড়ি, হাতে লোহার রড, বেশভূষায় আধ্যাত্মিক পীরের ভাব, অথচ তার এই ভালো মানুষই ছদ্মবেশের আড়ালে রয়েছে ভয়ঙ্কর এক রূপ। পীরের ভাব ধরা এই ব্যক্তির নাম গয়াস মিয়া। তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রামের 2 যুবককে ভয়ঙ্করভাবে ছুরিকাঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলে জাকির হোসেন নামের এক যুবকের মৃত্যু ঘটে। আহত আরেক যুবক জিহান মিয়া দীর্ঘদিন চিকিৎসা করার পর সুস্থ হন। ঘটনার পর পুলিশ গয়াস মিয়াকে গ্রেপ্তার করে। আদালতে হত্যার কথা স্বীকারও করে জবানবন্দি দেন তিনি। 2 বছর কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফিরে ধরেছেন পীরের বেশ। সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার সদর ইউনিয়নের বাজিতপুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গয়াস মিয়া নির্জন কবরস্থানে পীরের আস্তানা তৈরি করে জঙ্গলে চালাচ্ছে গাঁজা মদের রমরমা আসর এবং অসামাজিক কার্যকলাপ। আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রী আমাদের কাছে সবসময় অভিযোগ করে যে আমরা এই রাস্তা পায়ে আসতে ভয় পাই। এখন ভয় মুক্ত করার জন্য প্রশাসনের কাছে আমাদের অনুরোধ রইল, আপনার এই রাস্তাটা আমরা ছাত্রছাত্রীর জন্য ভয়মুক্ত করে দেওয়ার জন্য। দাবিটা জানাইলাম আমরা যাতে বাচ্চা কাচ্চা নিরাপদে বসবাস করতে পারে, আমরাও যাতে নিরাপদভাবে বসবাস করতে পারি। তার হাতের মধ্যে খন্তি, কুড়াল, দা, তারালু দা দেখতে ডর করে তারে। পাড়ার সময় আমি কইছি তা কিতা করবা, তা না লইয়া পারি না আমি। আর মানুষের ডরায়, বাচ্চা কাচ্চা ডরায়, রাস্তামুখে গেলে আতঙ্কে মানুষ সবসময় থাকে, বুঝেও না কোনটা নাই। তার এখানে একটা আস্তানা করিলছে, নানান ধরনের খারাপি করে, মদ খায়, গাঞ্জা খায়, এখানে একটা গড় বাড়ি করছে, মানে আপত্তি কেউ মানে না। সবসময় তার কাছে একটা অস্ত্র থাকে, হয়তো একটা শাবল থাকে, নাহলে একটা দা থাকে, নাহলে একটা কাঁচি থাকে, এভাবে একটা অস্ত্র প্রতিদিনই থাকে। আমাদের শিক্ষক এবং শিক্ষার্থী সবাই ভয়ে আতঙ্কে থাকে। তবে গয়াস মিয়া মাদক ও জুয়ার আসর বসানোর অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, স্বপ্নে অজ্ঞাত অলির নির্দেশে তিনি জঙ্গলে বসবাস করছেন। জঙ্গলে তিনি সাধন করেন এবং মানুষকে আধ্যাত্মিক সহযোগিতা করেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কিছু লোক তার বাড়ি পুড়িয়ে দিয়েছে ও তার ভিটা মাটি বিক্রি করে দেওয়া হয়েছে। কিছু মানুষ দীর্ঘদিন ধরে তাকে বিরক্ত করছেন, ফলে তিনি আশ্রয়হীন হয়ে পড়েছেন, তাই জঙ্গলে বসবাস করছেন। কাউকে তিনি বিরক্ত করছেন না। গ্রামের কিছু মানুষ তার পক্ষেও আছেন। যে কোনো ধরনের বিচারের জন্য তিনি গ্রামের পঞ্চায়েতে উপস্থিত হতে রাজি আছেন। গেল 17 জুন বাজিতপুর এলাকার লোকজন গয়াস মিয়ার বিরুদ্ধে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন। দোয়ারবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু মানুষ গয়াস মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই মামলায় তো সে জামিনে আছে। এখন আসলে বিষয়টা হলো যে সে যদি এখানে আধ্যাত্মিক কিছু করে, যেটা আসলে জানি না, তবে উপজেলা প্রশাসনের দিকে আমরা আলোচনা করছি
দু একদিনের মধ্যে আমরা ওটা রেড করবো, দেখি যদি মাদক পাই তাহলে তো তাদের ধরে চালান দিব। প্রায় 1 বছর ধরে পীরের বেশ ধারণ করে গ্রামের কবরস্থানের একটি বড় গাছের নিচে বাঁশ বেত দিয়ে 2 তলা বিশিষ্ট একটি আস্তানা তৈরি করে শতবর্ষী পঞ্চায়েতি কবরস্থানের জঙ্গলে বসবাস করছেন ওয়াস মিয়া। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।